দেখুন দশা যখন হবে না, আমরা এখন দশা শিখবো না, তবু করে রাখি যে আমরা বলি না ভোগ্য দশা, হ্যাঁ, ওটা এই হিসাবেই হিসাব করা হয় যে কোন চরণে আমরা চন্দ্র আছে, কোন নক্ষত্রের কোন চরণ সে কানেক্ট করেছে, তার উপরে বেশি মানে তার উপরে নির্ভর করে বলা হয় কতটা দশা সে ওই প্রথম দশাটা কতদিন সে ভোগ করবে। ঠিক আছে, ধরুন কেতু নক্ষত্রে কারো জন্ম হলো 3 চরণে, তাহলে কেতুর নক্ষত্র আমি এখানে পাঁচটাতে করে দিই। কেতুর নক্ষত্র মানে কেতুর দশা চলে কিন্তু 7 বছর, কেতুর দশা 7 বছরের, তাহলে 7 বছরের নক্ষত্রের দশাটার 3টে চরণ পেরিয়ে গেছে, মানে 7 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে সেইটা আসবে সেটা 3 বার মানে 3 দফা পেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকবে 1 দফা। ঠিক আছে, তাহলে 7 কে 4 দিয়ে ভাগ করলে যেটা থাকবে সেটাই আমার আর বাকি আছে। তো সেইটুকু দশায় আমি ভোগ করব, সেটা ডিগ্রির উপর নির্ভর করছে। আবার 4 চরণ যে পেল, 4 চরণেরও কতটা অংশ পেল, মানে 4 চরণের কতটা বাকি রইল। ধরুন হতে পারে কারণ মানে চন্দ্র 28 ডিগ্রিতে ছিল, তার মানে তার 3 ডিগ্রি 20 মিনিট যে চতুর্থ চরণ নক্ষত্রটার, সেটারও কিন্তু মাত্র 2 ডিগ্রি বাকি আছে, মানে ভোগ্য দশা ওই 2 ডিগ্রির উপরে হিসাব হবে। ঠিক আছে, এটা করা হয়। আচ্ছা, আমি কোনটার কত বছরের দশা এটা একটু পাশে নোট করে দিচ্ছি, আপনাদের মনে থেকে যাবে। তাহলে দেখুন কেতু দিয়ে শুরু হয়েছিল, তাহলে কেতু দিয়ে আমাদের শুরু হলো, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি আর বুধ। বৃহস্পতি, শনি, বুধ। তাহলে কেতু 7 বছরের দশা, এটা বিংশোত্তরী দশার কথা বলছি আমি। হ্যাঁ, শুক্র হলো কত 20 বছরের দশা, রবি 6 বছরের দশা, চন্দ্র 10 বছরের দশা, মঙ্গল 7 বছরের দশা, রাহু 18 বছরের দশা, বৃহস্পতি 16 বছরের দশা, শনি কত 19 বছরের দশা, আর বুধ 17 বছরের দশা। হচ্ছে? ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের দশা প্যাটার্ন। তাহলে আমরা কিন্তু নক্ষত্রের উপর ডিপেন্ড করে দশা প্যাটার্ন হচ্ছে। এই তত্ত্ব আমরা পাবো 5টা তত্ত্ব, নক্ষত্রের তত্ত্ব। নক্ষত্রের তত্ত্ব হলো 5টা। একই রকম ভাবে অগ্নি, মনে আছে তো কি কি ছিল? আকাশ, তাই তো? কিন্তু এখানে আমরা কি পাবো? পৃথ্বী থেকে শুরু হবে, পৃথ্বী, জল, অগ্নি, বায়ু, আকাশ। পৃথ্বী, জল, অগ্নি, বায়ু, আকাশ। পৃথ্বী, জল, অগ্নি, বায়ু, আকাশ। পৃথ্বী তত্ত্বে আমরা মনে রাখবো কি করে? আমি মনের একটা সহজ হিসাবে আপনাদেরকে লিখে দিচ্ছি। ঠিক আছে, যাতে মনে থাকে, নাহলে যে যদি করতে থাকি মনে নাও রাখতে পারেন, সেটা আমি সহজ হিসাবে বলে দিচ্ছি। ওকে, দেখুন প্রথম পাঁচটা নক্ষত্র, সেটা হচ্ছে পৃথ্বী তত্ত্বের নক্ষত্র। প্রথম 5টা নক্ষত্র কি কি? একজন বলুন, কে বলছেন? মানসবাবু বলুন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। হ্যাঁ, কৃত্তিকা, রোহিণী আর হলো মৃগশিরা। এই 5টা নক্ষত্র হলো পৃথ্বী তত্ত্বের নক্ষত্র। ঠিক আছে, তারপরে 6টা নক্ষত্র হলো কি? জলতত্ত্ব। কি কি? মৃগশিরার পর আদ্রা, পুনর্বসু, উষা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী।
এই পূর্ব ফাল্গুনি পর্যন্ত যে 6টা নক্ষত্র সেগুলো হলো আমাদের জলতত্ত্বিক নক্ষত্র। উত্তর ফাল্গুনি, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া। 1 2 3 4 5 শ্রবণা। শ্রবণা পর্যন্ত নিয়ে এই 6টা হলো আবার বায়ুতত্ত্ব। তারপর ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই 5টা হলো আকাশতত্ত্ব। তাহলে আমরা মনে রাখবো কি করে? 5 6 5 6 5। ঠিক আছে, মনে থাকবে? এরপর আমরা নক্ষত্রের নাড়ি জানবো। আচ্ছা, আগে বলি নক্ষত্রের নাড়ি। নাড়ি মানে কোনটা? বাত, পিত্ত, কফ। ঠিক আছে, বাত, পিত্ত, কফ, এই তিনটে নাড়ি বা এই তিনটে দোষ আমাদের সবার মধ্যেই থাকে। এটা নক্ষত্র অনুযায়ী বোঝা যায় যে কার কোন ধরনের শরীরে প্রবলেম থাকতে পারে। বায়ু ঘটিত, বাত মানে কি? বায়ু, তার মানে বায়ু ঘটিত শরীরে কোনো প্রবলেম তৈরি হবে। পিত্ত মানে অগ্নিকারক, তাই তো? পিত্ত মানে পেটের প্রবলেম হতে। কফ মানে কি? শ্লেষ্মা মানে জল ঘটিত প্রবলেম, তাই তো? ঠান্ডা লেগে যে ঠান্ডা লাগা বা অ্যালার্জি, এই জিনিসটা কিন্তু কফ থেকে আসে। তাহলে নক্ষত্রগুলি নির্ভর করে কার শরীরে কোন দোষটা হবে অথবা কফ। ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি কিভাবে ওগুলো করা হয়। হ্যাঁ, বাত, পিত্ত, কফ। দেখুন তাহলে নক্ষত্রের নাড়ি, এটা কি বললাম? নক্ষত্রের নাড়ি, নক্ষত্রের নাড়ি, নক্ষত্রের নাড়ি। তাহলে বাত, পিত্ত আর কফ। বাত, পিত্ত, কফ। দেখুন, এটার মনে রাখার সোজা পদ্ধতিতে করছি। আমি যদি জটিল পদ্ধতিতে, মানে আমি যদি জাস্ট পরপর বলে দিই যে অশ্বিনী নক্ষত্র এই নাড়ি, পরের নক্ষত্র এই নাড়ি, তাহলে কিন্তু আপনারা মুখস্থ করতে মানে খুব সমস্যা হবে। আমি শুধু সহজ প্রসেসে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন কিভাবে করছি শুধু সেটা দেখবেন। দেখুন, অশ্বিনী, ভরণী আমরা পাশে যাব। কৃত্তিকা, এখানে কৃত্তিকা শেষ করলাম, এখানে রোহিণী শুরু হয়ে যাবে। রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, এখানে মঘা, পূর্ব ফাল্গুনী, দেখা যাচ্ছে তো বোন? উত্তর ফাল্গুনী, হস্তা, দেখা যাচ্ছে, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। দেখুন, মনে রাখতে পারবেন তো? খুব সহজ। ঠিক আছে, ঠিক আছে। পরপর যদি আমি বলি যে অশ্বিনী, আদ্রা, পুনর্বসু, উত্তর ফাল্গুনী, হস্তা, জ্যেষ্ঠা, মূলা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, এগুলো বাদ করো, তাহলে মনে রাখাটা আমাকে ক্রিটিক্যাল হয়ে যাবে। মানে ওইভাবে যদি পুরো লিস্ট লেখা হয়, কিন্তু যখন এইভাবে করবেন তখন কিন্তু সহজ। হ্যাঁ, মানে যদি 27টা নক্ষত্র আমার পরপর মনে থাকে, আমি কিন্তু এগুলো এইভাবে নিজেরা করে নিতে পারবো, মনে হিসাব করে। পারবো তো? আমরা যখন আমরা চন্দ্রের গোচর দেখি না ক্যালেন্ডারে বা মাটিতে, তখন দেখছেন কোন একটা মানে 27টা নক্ষত্র না 28টা নক্ষত্র বলতে পারবেন কেউ? মানুষ বাবু
হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। ইয়েস, ইয়েস, অভিজিৎ নক্ষত্র একটা নক্ষত্র আছে যেটা আমরা বলি ভালো মুহূর্ত। অভিজিৎ মানে নক্ষত্রের যে মুহূর্তটা, যেমন যখন আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মনে আছে, একটা স্পেশাল মুহূর্ত বার করা হয়েছিল, ওটা কিন্তু অভিজিৎ নক্ষত্রের মুহূর্ত। অভিজিৎ নক্ষত্রের মুহূর্তটা খুব কি হয়, প্রেসিয়াস হয়, খুব ভালো হয়, ঠিক আছে। সেই মুহূর্তটা আমরা খুব মানে খুব প্রচন্ড শুভ মুহূর্ত হিসাবে ধরি এই নক্ষত্রটা। কিন্তু এই নক্ষত্রে যেহেতু চন্দ্র স্টে করে না বেশিক্ষণ, তাই এই নক্ষত্রটা আমরা 100 দিকে ধরি না। কিন্তু মনে রাখতে হবে যে উত্তরাষাঢ়া আর শ্রবণার মাঝখানে এই অভিজিৎ নক্ষত্রটা আছে, ঠিক আছে।